তোমার তো সৎ মা, তোমাকে তো দেখতে পারে না, আমি কি কাজ করবো? তখন তো আমি কাজ পারি না, এর জন্য মনে করেন ঠিক করে খাবার দিত না। হয়তো আমার 5-6 থেকে 7 বছর বয়স, একটা 7 বছর মেয়ে কি করতে পারে? আমার চোখ বাড়ায় ঘুষি মারতো, কতক্ষণ এমন করে মারতো, এমন করে মারতো। সে বলছে সরাসরি মানে আমার গ্রামে যাবে, তো সেই গ্রাম তো আমি চিনি না, আর তাকে আমি কই লিয়ে যাবো? তোমার সেই যোগ্যতাটুকু আছে কিনা একজনকে নিয়ন্ত্রণ করার? সেই যোগ্যতা যদি তোমার থাকে তাহলেই তুমি স্টেপ নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন, সেই দোয়া সবসময়ের মতো। আপনারা দেখছেন আপন ঠিকানার বেসিক ভিডিও, আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, SOCA সকার ব্যানারে। আমাদের এই প্রতিষ্ঠানটি মানুষের জীবন গল্প কেন্দ্রিক বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করে চলেছে আপনাদের জন্য, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে। তার মধ্যে একটি হচ্ছে আপন ঠিকানা, একটি হচ্ছে লাইফ, একটি ব্র্যান্ডিং বাংলাদেশ, এবং আরেকটি হচ্ছে প্রবাসীর অন্তর্কথা, আরও একটি আছে সেটি হচ্ছে ওয়ান। এই যে অনুষ্ঠানগুলো, এগুলো সবই মানুষের জীবন গল্প কেন্দ্রিক এবং রিয়েল লাইফ স্টোরি বেসিসের। ঠিক আছে, আমরা ওয়ানের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সকা ওয়ান নামে সার্চ করলে আপনারা পাবেন। লাস্ট দুটো ভিডিও দেখলে আপনাদের হয়তো একটু মনে হতে পারে যে আমরা একটু ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করছি, এবং এই চেষ্টাটা আপনারা দোয়া করবেন যেন অব্যাহত থাকে। আমার আসলে টার্গেট যেটা, সেটার আমি 1% এখনও করতে পারিনি। আল্লাহ যেন আমাকে করার সুযোগ দেন। আমাদের এই বেসিক ভিডিওতে যে বোনটি আজকে এখানে এসছে, তার পরিবার আমরা খুঁজতে চাই। যদি আপনি আমার এই অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাকে বলবো যে একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটুকু দেখে ওর পরিবার খোঁজার জন্য আপনি যদি একটু কন্ট্রিবিউট করতে পারেন, নিঃসন্দেহে এটা একটা অনন্য মানবিক কাজ, সোয়াবের কাজ। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান, আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, একটি মেইল অ্যাড্রেস রয়েছে। সব অনুষ্ঠানের জন্য এই মেইল অ্যাড্রেস কিংবা এই ফোন নাম্বারটি এক, সেটা হলো 09639888777। আর sharemystory24@gmail.com, এটা তো আপনারা জানেনই। নাম কি আপনার? আমার নাম মলি আক্তার। এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। চেঞ্জ হয়নি? না। ঠিক আছে মলি, বলেন তো একটু গল্পটা কি হয়েছে। তার আগে একটু জাস্ট আমাকে বলেন আপনার কি কি মনে আছে। আপনার নাম মলি আক্তার, আপনার মনে আছে বলতে আপনার মার নাম মনে নাই, বাবার নাম? বাবার নাম আবুল হোসেন। আবুল হোসেন। বড় ভাই? শাহিন। শাহিন আর শামীম? হ্যাঁ, শামীম হচ্ছে ছোট। ছোট। বোনের নাম? আলেয়া। আপনার বাড়ি বলছেন পঞ্চগড়? হ্যাঁ। বাড়ি হচ্ছে পঞ্চগড়, বোন আলেয়া, ভাই শাহিন, শামীম, আর বাবার নাম হচ্ছে আবুল হোসেন। এতটুকু ওনার মনে। চাচার নাম মনে আছে? চাচার নাম কি? হাকিম। হাকিম। পঞ্চগড়ের কোন এলাকায় এটা মনে নাই? না, সেটা মনে নেই। ঠিক আছে মলি, বলেন গল্পটা বলেন, একদম প্রথম থেকে বলেন। আমার হারাইছে আমি এভাবে যে আমার বাবা, আমার প্রথম 2 মা ছিল। জি। 2 মা থাকাকালে আমার আব্বা আমার 2 মাকে ডিভোর্স দিয়ে দেয়। এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, সেটা মনে আছে যে আমার 2 মাকে ডিভোর্স দিয়ে আমার মা কি বড় না ছোট? আমার মা বড়। সবার প্রথমে আপনার মা? হ্যাঁ। আর তাকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে? হ্যাঁ। আচ্ছা। তারপরে ডিভোর্স দিয়ে আমার মাকে ছেড়ে দেয়, ফিরে আমার আব্বু বিয়ে করে। তো আমরা সেখানে 4 ভাই বোন ছিলাম। আচ্ছা, 2 মায়ের? না, আমার এক মা। মানে আপনার আপন মায়ের 4 ভাই বোন? হ্যাঁ, আমরা 4 ভাই বোন ছিলাম। অনেক সময় সৎমার কারণে মারছে, কিন্তু আবার অনেক সময় আদরও করছে। তো এখানে থাকতাম, বাবার কাছে থাকতাম, আর আমি থাকতাম আমার বাবার কাছে, আর আমার বড় ভাই থাকতো আমার দাদির কাছে। জি। আর আমার বড় বোন কোথায় থাকতো মানে আমি সেটা জানি না। আর আমার ছোট ভাই মানে শামীম বললাম, তাকে আমার মা ছোট ছিল তো, তাকে নিয়ে আমার নানি বাসায় গেছে। আর আমি আমার কতক্ষণ আমার আব্বুর কাছে থাকতাম, নইলে আমার দাদির কাছে থাকতাম, কতক্ষণ ফুপুর কাছে থাকতাম। এরকম করতে করতে মনে করেন সৎ মা তো, কিন্তু আমাকে ঠিক করে খাবার দিত না। তো খাবার মানে কাজ করতে বলতো, আমি তখন ছোট ছিলাম, তখন আমি কি কাজ করবো? তখন তো আমি কাজ পারি না, এর জন্য মনে করেন ঠিক করে খাবার দিত না। তো আমিও ছোটকালে একটু খেলার দিকটা নেশা ছিল, খেলতাম, সারাদিন খেলতাম, কিন্তু খাওয়ানোর কথা মন থাকতো না। যখন রাত হতো তখন তো মনে থাকতো কোথায় যাবো। তখন এলে অত বেড়া, তখন আমার মধ্যে ঘর ছিল, মুলির বেড়া না কি কয়, মানে হে ঘর ছিল। কতক্ষণ এখানে চুকি দিতাম, কতক্ষণ দাদির কাছে যেতাম, কতক্ষণ ফুপির কাছে যেতাম। তো এমন করতে করতে তাই সবাই বলে যে সৎ মা গড়। তারপর নানি বাসায় গেলে মামারা গাইলে তো যে তাকে তোমাকে ডিভোর্স দিয়ে দিছে, তা তুমি তার পোলাপান পালবা কেন? এর জন্য মনে করেন আমার মামা মামি আমাকে দেখতে পারে নাই আমাদেরকে। তো সেই জায়গার থেকে চলে আসছি, মানে তখন ছোটই ছিলাম, যেটুকু বুঝি আমি। কিন্তু এগুলো বুঝতেন সবাই? হ্যাঁ, বুঝতাম, মানে একটু বুদ্ধি, মানে আমি বুঝতাম এতটুকু। খারাপ লাগতো না এগুলা? খারাপ লাগতো, লাগলে কি করা, কিছু করার ছিল না। তারপরে মনে করেন একজন আমাদের গ্রামের না, মানে অন্যরা কেমন গ্রামের, যে তার বাসার জন্য লাগবে মানুষ। তো সে বলছে
সে আসছে, আমি যাইতে চাইনি, আমি পলাইছি, কাঁদছি। তো মনে করেন আমাদের গ্রামে কতটা মানুষ ছিল যে আমাকে ধরে বান্ধা দিয়ে দিছে যে যাও, তোমার তো সৎ মা, তোমাকে তো দেখতে পারে না। এর জন্য মনে করেন তাই আমি ভাবছি যে ঠিক আছে, তাই আমি গেলে ভালোই থাকবো। কারণ আমি তো ভাবতাম যে ঢাকা শহর জানি কত ভালো, তখন ছোট মানে ঢাকা শহর মনে করতাম কত কিরকম জানি। তো এভাবে ভেবে করে তখন তার সাথে চলে আসছি, মানে ওই মহিলার সাথে। তার বাসায় আমি থাকতাম, অনেকদিন থাকছি। তার বাসা থাকার পর না, সে আমাকে অবশ্য মারে নাই। তার বাসায় আমি অনেকদিন থাকছি, সে কখনো আমাকে মারে নাই, আদরই করছে। তার মেয়ের বাসায় পরে আরেকটা মেয়ে ছিল, সে বড় কারণে মানে তাকে রাখে নাই, তাকে দিয়ে দিছে। তার মেয়ের বাসায় সে আমাকে দিছে। তার মেয়ের বাসায় দেওয়ার পরে মনে করেন আমাকে মারতো। মানে তখন তার মা আসলে মনে করেন আমাকে আদর করতো, মানে টিভি দেখতে দিত, তখন আদর করতো তার মা আসলে। কিন্তু তার মা আমাকে অনেক আদর করতো, কারণ যে কারণে তার দেশের থেকে আমাকে আনছে। তো একটু কিছু হলে তো মনে করেন তাকে বলতে হবে, কৈফিয়ত দিতে হবে। কিন্তু তাকে দেখা দেখা তখন মনে করেন তাকে আমি নানি বলতাম, কিন্তু তাকে দেখা দেখা অনেক আদর করছে, আমাকে টিভি দেখতে দিত, খেতে দিত। আর যখন না থাকতো তখন মানে মেয়ের বাসা, সে তো বেড়াতে আসবেই, আর কতক্ষণের জন্য আসে, তো মনে করেন তখন আদর করতো। সে গেলে মনে করেন আমার চোখ বাড়ায় ঘুষি মারতো, কতক্ষণ এমন করে মারতো, এমন করে মারতো। তো একদিন মনে করেন তার ছেলেই আসছে বাসায়, মানে বাসায় আসছে, বাসার নিচে আসছে, মানে সে যাইতেছে। তো আমি দোকানে যাইতেছি, আমি দেখতেছি, আমি কাঁদতে কাঁদতে যাইতেছি, মানে তার ছেলে আমাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আমি কই মামা, তাকে মামা বলতাম। আমি বলতাম মামা এমন এমন। আসলে আমি ধরে মানে পাজা করে ধরে আমি কান্না করে দিছি। সে মনে আবার বাসায় গেলে বলছে নাকি যাই না, তো বাসায় বলার পর আমারে বলছে, আবার আমারে মারছে। তাই আমি চিন্তা করলাম যে শুধু শুধু তো আমাকে মারে, আমি আর ছোট, আমি কতটুকু বয়স, হয়তো আমার 5-6 থেকে 7 বছর বয়স, একটা 7 বছর মেয়ে কি করতে পারে। তো এভাবে মনে করে আমি থাকতে থাকতে একদিন তোর গেটে দারুণ ছিল না, মানে এখান থেকে আমি এসে ময়লা আনছি, কিন্তু ময়লার ফালা সুতা দিয়া এসে আমি এমন জায়গায় দৌড় দিয়েছি, কই দৌড় দিয়েছি আমি নিজেও কইতে পারি না। এই যে মানে এখান থেকে আমি হারাইলাম। তো এখান থেকে হারে মনে করেন একজনে আবার কাঁদতেছি, আরেকজনে আবার আমাকে পাইছে। সে পাওয়ার পর মনে করেন আমাকে রাখছে, অনেকদিনই রাখছে, থাকতাম তার কাছেই। তো সে একদিন আমাকে মারছে, কয়েকদিন মারছে। তো মারা মনে করেন সেখান থেকে মনে করেন রাত 7টা কি 8টা বাজবে, সেখান থেকে আমি পলাইছি। সেখান থেকে পলার পর মনে করেন এখন যে বর্তমানে যাকে আমি মা বলি, বাবা বলি, তার আমাকে পাইছে। তারা আমাকে মনে করেন বিয়ে দিল, পারলো, তারা বিয়ে শাদী দিছে। তারাই বড় করছে হ্যাঁ, তারাই বড় করছেন। তারা এখন ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। স্বামী কি করেন? মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকে। এই যে বড় হইলেন, বিয়ে শাদী হলো, বাপ মায়ের কথা মনে পড়ছে কখনো? হ্যাঁ, মনে তো পড়ে। যখন এই যে আপনার ভিডিওটি আমি দেখতাম, মানে তখন আমার অনেক খারাপ লাগতো। আমি যখন কাঁদতাম তখন আমার মেয়ে আমার কাছ থেকে মোবাইল মানে রেখে দিত, যে তুমি যে দাও, তুমি কান্না করো কেন, তো তোমার দেওয়া লাগবে না, তো তুমি থুয়া দাও। ফিরা মনে করেন আবার নতুন করে দেখতেছি, তা আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আমি পারি নাই। তো আমার হাজবেন্ড সে আবার আসছিল বাংলাদেশে, সে বলছে সরাসরি মানে আমার গ্রামে যাবে। তো সেই গ্রাম তো আমি চিনি না, আর তাকে আমি কই লিয়ে যাবো। আমার মেয়েকে যে পড়ায় মাস্টার, মানে তাকে দিয়ে আমি কন্ট্যাক্ট করেছি। তা আমার বাগ্নি আছে, মানে আমার বাগ্নিকেও দিয়ে আমি কন্ট্যাক্ট করেছি যে দেখো কার্ডটা ধরে। এই মাসে 1 তারিখে মনে করেন এসে যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে মনে করেন এসে আসা। থাকেন কোথায়? ঢাকাতে? মুন্সিগঞ্জে থাকি। মুন্সিগঞ্জ থেকে আসছেন আমাদের এখানে? মুন্সিগঞ্জ থেকে আসছি। এই যে বাপ আপনার মার সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে আরেকটা বিয়ে করলো? হ্যাঁ, আমার বাবা একটা না, মানে 3-4টা বিয়ে করছে। 3-4টা বিয়ে করছে? দুজনকে ছেড়ে তারপর আরো বিয়ে করছে? আরো বিয়ে করছে। এটা আপনি জানলেন কিভাবে? আমি থাকা অবস্থায়। আপনি থাকা অবস্থাতেই ঘুম থেকে উঠে দেখতেন যে একজন নতুন মা চলে আসছে, এরকম একটা অবস্থা? এ কি বিয়ে রোগ ছিল নাকি? হ্যাঁ, সম্ভবত সেটাই ছিল। কিন্তু আমার এক চাচা ছিল, মনে করেন আমার আব্বাকে অনেক পরামর্শ দিত অনেক, কিন্তু সে বিয়ে করছে একটাই। কিন্তু আমার বাবা আমাকে আমার বাবার বুদ্ধি দিত। কিন্তু আমার বাবার অনেক কিছু ছিল, জায়গা সম্পত্তি ছিল, এখন আছে কিনা আমি জানি না। তো আমি যেটুকু জানি যে আমার বাবা যতটুকু জায়গা সম্পত্তি আসলে সম্ভবত মনে এখন নাই, মানে সে ভোগাভাগিতে টাকা দিয়ে বিয়ে করাতো, আবার মনে করেন সে জায়গা তার নামে লিখে। সেদিন আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, এটা আমি বিয়ের এই প্রসঙ্গ নিয়ে আমি একটু বলি। আমার আসলে আপন ঠিকানাগুলো অনেকটাই হয়ে যায় ব্যক্তি বিষয়ে, এগুলো চলে আসে এখানে, মানে ব্যক্তি কেন্দ্রিক অভিমত চলে আসে যে বিয়ে কখন একটা ছেলের করা উচিত। খুব ইন্টারেস্টিং একটা, আমার কাছে মনে হচ্ছে যে এই বয়সে এসে যে আমি যত বক্তব্য শুনেছি তার মধ্যে সবচাইতে বেস্ট বক্তব্য হচ্ছে এইটা। আমরা জানি যে আমাদের ধর্মে এরকম একটা কথা আছে, সম্পদ থাকলে বিয়ে করো, মানে যদি তোমার সম্পদ থাকে তো বিয়ে করার কথা বলা হয়েছে। আমি ঠিক জানি না সহি কিনা, কিন্তু এই যিনি যার বক্তব্যটা শুনছিলাম তিনি একজন খুব বড় মাপের আলেম। তো তিনি বলছিলেন যে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি যে মানুষটাকে বিয়ে করতে যাচ্ছ বা তুমি যাকে বিয়ে করবে সে তোমার কথা শুনবে কিনা, বা তোমার সে শোনানোর যোগ্যতাটুকু আছে কিনা।
মানে বিষয়টাকে উনি এমনভাবে বলেছেন, আমি আসলে কীভাবে বলবো বোঝাতে পারছি না। মানে তোমার চোখের ইশারায় সে বুঝবে কিনা, ওইটুকুকে সে রেসপেক্ট করবে কিনা, বা তোমার সেই ক্ষমতাটুকু আছে কিনা। আছে কিনা। যদি না থাকে তাহলে তুমি উপযুক্ত না বিয়ে করার। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয়েছে যে এত সহজ করে এত কঠিন বিষয় কখনো কেউ বলে নাই। তো আসলে বিয়ে ব্যাপারটা আসলে এটাই। কারণ আমার কাছে মনে হয় যে না, আপনি একজনকে কন্ট্রোল করছেন বিষয়টা এরকম না। কন্ট্রোলও যদি বলেন, কন্ট্রোল করার যোগ্যতাটুকু কিন্তু থাকতে হবে, নইলে কিন্তু সেটা একদম ভয়ঙ্কর অবস্থায় চলে যায়, তাই না? ডেফিনেটলি এক একজনের পারসেপশন এক এক রকমের, এখানে একটা মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার আছে। আমি হয়তো পুরো বিষয়টা ভাবে বোঝাতেও পারিনি, অনেক ফেমিনিস্ট হয়তো বিষয়টাকে অন্যভাবে দেখবেন না। উইথ ডিউ রেসপেক্ট সবার ওপিনিয়নের প্রতি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে ওই যে বললো যে তোমার সেই যোগ্যতাটুকু আছে কিনা একজনকে নিয়ন্ত্রণ করার, সেই যোগ্যতা যদি তোমার থাকে তাহলেই তুমি স্টেপ নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আদারওয়াইজ আপনার ওই কোয়ালিটি নাই কিন্তু আপনি সেটা প্র্যাকটিস করতে যাচ্ছেন, দ্যাট ক্যান বি আ ডিজাস্টার। আমরা জানি না ওনার বাবার ক্ষেত্রে কী হয়েছে, বাট এটা ওনার জীবনে একটা মারাত্মক রকমের প্রভাব ফেলেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার বাপ মায়ের সংসারটা যদি ঠিক থাকতো তাহলে কি আজকে আপনার জীবনটা এমন হইতো? যদি আমার বাপ মা ঠিক থাকতো সম্ভবত আজকে আমার এই পথে আসা লাগতো না। রাইট। কিন্তু হ্যাঁ, বড় হয়েছি, কিন্তু হাজবেন্ডও ভালোবাসি, শ্বশুর বাড়িতে সব দিক দিয়ে ভালোবাসি। কিন্তু ওই একটা মিসিং। একটা মিসিং এই যে বাবা কি করতো আপনার? আমার বাবা আর কি, মানে সেখানে আমাদের হাটে বাজারে আর কি আমার চাচা সহকারে মানে চুল কাটতো, তারপর মাছ ধরতো। হাটের নামটা কি মনে আছে? না, সেটা মনে নেই। আচ্ছা। মধু যে গাছে মধু হয় সেটিও সিজনাল বিভিন্ন রকমের কাজকর্ম করতো, হ্যাঁ। কাজ করতো। যাই হোক, বাবা মাকে তো আসলে বিচার করা যায় না, জীবন এটা ছিল, এটা হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। না, এখন আপনি আমাদের কাছে আসছেন, আমরা তো চেষ্টা করবো। আপনার অনেক কিছু মনে আছে, যদি ভাগ্যে থাকে আপনার এবং আমাদের ভাই ব্রাদার যারা আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন। পঞ্চগড়ের গ্রুপগুলোতে আপনারা একটু দেখেন ফেসবুকে, হ্যাঁ, পঞ্চগড়ের গ্রুপ। আর উনি লিখে নিয়ে আসছে, উনি বলেছে আমার বাড়ির পাশে একটা রাস্তা ছিল এবং রাস্তার পাশে একটি বিদ্যালয় ছিল, বিদ্যালয়ের পাশে একটি থানা অবস্থিত ছিল এবং থানা সংলগ্ন একটি বড় পুকুর ছিল, থানা থেকে দূরে একটি হাসপাতাল ছিল। আমার বাবা সহ তারা 3 ভাই ছিল, ফুপু ছিল 4 জন। একজন ফুপুর নাম সম্ভবত মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম, ঠিক আছে? তো এই হলো বিষয়। এখন আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন, যদি আমাদের এই মলি তার পরিবারে ফিরে যেতে পারে, নিঃসন্দেহে এটা একটা অনন্য অর্জন হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আর কিছু বলবেন না? সব বলেছেন? না, সব বলছি। সব বলছেন। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।